আসসালামু আলাইকুম। গুড ইভিনিং। সবাই কেমন আছি? তার মানে কেউ ভালো নাই। আচ্ছা, একটু লেট হওয়ার জন্য আমি সরি। আপনাদের এই উইকে যারা রিটেক ব্যাচ আছেন, তাদের এই উইকে যে নেক্সট ক্লাসটা আগামীকাল ওটা আমি এখন নিতে চাচ্ছি। আর অন্যান্য বাকি রেগুলার যারা তাদের ক্লাস হবে। আমি টাইম জানিয়ে দিয়েছি সবাইকে। কেউ কি ক্লাসটা রেকর্ড করতে পারবেন? কালকে যিনি রেকর্ড করেছিলেন উনি কি আজকে রেকর্ড করতে পারবেন? উনি কি আছেন? আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার। কথা না বললে আমি বুঝবো কি করে? জি স্যার, শোনা যায়। না ভাই, এতজন বলার দরকার নেই, একজন বললেই হয়। কালকে তো একজন রেকর্ড করেছিল, আজকে কেউ পারবেন করতে? কেউ পারবেন না? তাহলে কি কেউ রেকর্ড করতে পারবেন না? আমি অল্প একটু করে দেখি যেটা হয় কিনা, এটা কাজ করে কিনা। আপনারা একটু কথা বলুন তো। গতকাল আমরা কি কি পড়েছিলাম মনে আছে? হ্যাঁ স্যার, মনে আছে। ক্লাস লিমিট, ক্লাস ইন্টারভাল, ক্লাস ফ্রিকোয়েন্সি, মিড পয়েন্ট। আর কিছু শিখেছিলাম? ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের ভিতরে তো এগুলো নিয়ে শিখেছি স্যার। তারপর স্যার কুমুলেটিভ ফ্রিকোয়েন্সি। আচ্ছা, বুঝতে পেরেছি। একটু সময় দিবেন যে রেকর্ডিংটা হলো কিনা একটু চেক করি। আপনারা কি সাউন্ড শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। কোনটা? স্ক্রিনেরটা শুনতে পাচ্ছেন? না স্যার। তার মানে এভাবে রেকর্ডিং করলে হবে। বুঝলাম। ওকে, আমি রেকর্ডিং করছি। স্যার, স্নিপিং টুলস দিয়েও রেকর্ড করা যাবে সম্ভবত। আমার একটু প্রবলেম হচ্ছে তো, যার কারণে নাহলে রেকর্ড করতাম আমি। অসুবিধা নেই, আমি রেকর্ড করছি, দেখা যাক।
Okay. Good evening. How are you all? I hope you are doing well. In the very last class, we discussed chapter 2, which was frequency distribution. In the frequency distribution chapter, that means data presentation, we have found some techniques to present data through tabular form, graphical form, or textual form. We also got the idea of data presentation for qualitative data and also quantitative data. Do you have any question from the last class about any topic discussed yesterday? If you do not have any question from the last class, then I can proceed for the next topic, which is measures of central tendency. Can you see my PowerPoint slide? Yes, sir. Okay, thank you. So our today's okay. So at first we need to know what is central tendency, right? The measures of central tendency are the estimate or summary statistics which can compute the central tendency. But we need the concept of central tendency at first. কেউ কি বলতে পারবেন central tendency কি জিনিস? ওকে, সেন্ট্রাল টেন্ডেন্সির মিনিং কেউ বলতে পারবেন? অর্থ কি? স্যার কেন্দ্রীয় প্রবণতা। কেন্দ্রীয় প্রবণতা, ভেরি গুড। সো যেই প্রবণতাটা কেন্দ্রের দিকে তার নামই কেন্দ্রীয় প্রবণতা। সো কার প্রবণতা, এটা হচ্ছে আমাদের জানার। একটা ডেটা সেটের অনেকগুলো অবজারভেশন বিভিন্ন ধরনের হতে পারে না, কম বেশি মাঝারি। ফর এক্সাম্পল, the marks obtained in your midterm or final examination. আপনাদের ক্লাসে সবাই কি সেম মার্কস পায় কোনো পরীক্ষায়? না স্যার। কিন্তু সবার এক্সামের নাম্বার যদি আমি একটা লিস্ট করি, লিস্ট থেকে কি পান? মাঝখানের দিকে সংখ্যাটা নাম্বারগুলোর বেশি সংখ্যক আছে না? পঞ্চাশ কিংবা ৬০ পেয়েছে বা এর মাঝামাঝি পেয়েছে, এই সংখ্যাটা বেশি না স্টুডেন্টদের মধ্যে ১০০তে? জি স্যার, প্রায় দেখেন, ওইরকমই হয় যে মিড রেঞ্জে। যে ৯০ পেয়েছে, ৯৫ পেয়েছে কিংবা যে 0 পেয়েছে, ১০ পেয়েছে, যদি আপনি পুরো ডেটা সেটকে একটা সিঙ্গেল ভ্যালুর মাধ্যমে এক্সপ্রেস করতে চান, ধরেন গড় কিংবা মধ্য কিংবা প্রচুরক, ওই একটা ভ্যালু কি মাঝখানের দিকে থাকে না? যেমন আপনাদের ক্লাসের সবার ওয়েটের অ্যাভারেজ কেমন বলেন তো?
যদি কারোর ওয়েট হয় 52 কেজি, কারোর যদি হয় 61 কেজি, কারোর যদি হয় 71 কেজি, কেউ যদি থাকে 48 কেজি, 63, 55 যদি এরকম হয়ে থাকে, এই সবগুলা ওয়েটকে যখন আপনি অ্যাভারেজ করবেন মোটামুটি মাঝখানের দিকে ভ্যালু পাবেন না? তো এই যে একটা ডেটা সেটের টেন্ডেন্সি, যে অবজারভেশন গুলা মাঝখানের দিকে থাকতে চায়, এটাকে আমরা বলছি মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। সো আমরা এখন দেখব কি কি ধরনের মেজার আমাদের আছে সেন্ট্রাল টেন্ডেন্সির। উই হ্যাভ 3 মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, মিন, মিডিয়ান এবং মোড। নামগুলো কি শুনেছেন? জি স্যার। বাংলা যদি বলি গড়, মধ্য, প্রচুরক। তো এই তিনটাই হচ্ছে বেসিক্যালি আমাদের মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, এবং কোনটার কি ইউজ সেটাও আমরা দেখব। So what is measures of central tendency, types of measures of central tendency, discussion of different types of mean, uses and limitations of mean central tendency with example. So what is central tendency? এটা তো আমরা বললাম। The measures of central tendency হচ্ছে এমন একটা summary statistic of the data set যেটা কিনা ওই ডেটা সেটকে ডেসক্রাইব করে কিভাবে বলেন তো? By calculating the central point within the data set. একটা সিঙ্গেল ভ্যালুর মাধ্যমে যখন ডেটা সেটকে এক্সপ্রেস করা হয়, এক্সপ্লেন করা হয়, সেই মেজারমেন্টটাকে আমরা বলি মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। হতে পারে মেইন, হতে পারে মিডিয়ান, হতে পারে মোড। ধরে নিচ্ছি আপনাদের সোসাইটিতে বাচ্চারা বিভিন্ন বয়স স্কুলে যাচ্ছে, তো কয়েকটা বাচ্চার বা একটা মহল্লার বাচ্চাদের স্কুলে যাওয়ার বয়সকে আপনি গড় করে কি পেলেন? যে তারা 5.25 বছর বয়সে স্কুলে যাচ্ছে। এটা ওদের একটা সেন্ট্রাল টেন্ডেন্সির মেজার। বুঝতে পেরেছেন? আমাদের 3 ধরনের সেন্ট্রাল টেন্ডেন্সি মেজার আছে, মিন, মিডিয়ান, মোড। মিন আবার বেসিক্যালি 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন এন্ড হারমোনিক মিন। আর এই যে দেখছেন না ওয়েটেড মিন, দিস ইজ আনাদার স্পেশাল টাইপ অফ মিন। আমাদের আরো একটা মিন আছে, সেটার নাম কি জানেন? সেটাকে আমরা বলি ট্রিমড মিন। মিন কয় প্রকার বলেছি? মিন, মিডিয়ান, মোড 3 প্রকার বলেছি না? আমাদের আরো এক প্রকারের মিন আছে, সেটার নাম হচ্ছে ট্রিমড মিন। কেন এভাবে আজকে লেখা যাচ্ছে না কেন এখানে? এর কি কোনো কারণ আছে? স্লাইডে আমি লিখতে পারছি না, এডিট করতে পারছি না।
হ্যাঁ আসছে। কি নাম বললাম? কি নাম বলেন? Trimmed mean. ট্রিম করা মানে কি ছেটে ফেলা না? অর্থাৎ ডেটা সেটের বেশি যেদিকে অবজারভেশন মানে এক্সট্রিম ভ্যালু যেটা আছে, বড়র দিকের ভ্যালু এবং ছোটর দিকের ভ্যালু আমরা ট্রিম করে ফেলবো। তারপরে যারা অবশিষ্ট থাকবে তাদের থেকে যে অ্যাভারেজটা বের করবো ওটার নাম কি? ট্রিমড মিন। এটা বোঝাচ্ছি। তো ফার্স্ট অফ অল অ্যারিথমেটিক মিন। অ্যারিথমেটিক মিন হচ্ছে আমাদের সিম্পলি যে আমরা অ্যাভারেজ ক্যালকুলেট করি সবগুলোর যোগফল ডিভাইডেড বাই n, সেটা হচ্ছে অ্যারিথমেটিক মিন। জিওমেট্রিক মিন হচ্ছে অবজারভেশন গুলোকে আমরা গুণ করব, গুণ করে পাওয়ার দেব 1/n। দ্যাট মিনস nth root of the multiplication of the units কোন ডাটা সেটের, সেটাই কি জিওমেট্রিক মিন। আর হারমোনিক হচ্ছে অ্যাভারেজ অফ দ্য রিসিপ্রোকালস। প্রত্যেকটা অবজারভেশনকে আমরা ব্যস্তানুপাত করব, তারপর তাদের অ্যাভারেজ হচ্ছে হারমোনিক মিন। আর ওয়েটেড মিন হচ্ছে এক ধরনের বিশেষ মিন যেখানে ডেটা সেটগুলোর ওয়েট, প্রত্যেকটা অবজারভেশনের ওয়েট আমরা ক্যালকুলেশনে নিয়ে আসি এবং ডেটা সেটের কোন অবজারভেশনের ভ্যালু কতটুকু, ওয়েট কতটুকু, সিগনিফিক্যান্স কতটুকু, সেইটা আমরা মেজার করি ওয়েটেড মিনের মাধ্যমে। মিন কয় প্রকার মোট? 3 5 প্রকার। প্রকার। বেসিক্যালি 3 প্রকার: arithmetic mean, geometric mean and harmonic mean. আর trimmed mean and weighted mean are special types of mean. So যদি আমার ডেটা পয়েন্ট গুলো হয় x1 থেকে xn পর্যন্ত, arithmetic mean is nothing but the simple average of the observations. বুঝতে পেরেছি? এই 10টা সংখ্যার অ্যাভারেজ যদি বের করতে বলে সবগুলো যোগফল ডিভাইডেড বাই 10। ফর এক্সাম্পল এখানে একটা অ্যাভারেজ আছে, ডেটা সেট আছে কত? 14, 15, 16, 17 এবং 15। এদের অ্যাভারেজ কত বলেন তো? কত বলেন? এই পয়েন্টগুলোর অ্যাভারেজ কত বলেন? 14, 15, 16, 17, 15 এর অ্যাভারেজ কত বলেন না কেন? 77 অ্যাভারেজ 77? না 0.4 এদের সামেশন হচ্ছে 77 আর এদের অ্যাভারেজ কত? 15.4। ওকে, বুঝলাম, আমার কোনো অসুবিধা নেই। এই 15.4 এই ডেটা সেটের সেন্টারে আছে না দেখেন তো, বা মাঝের দিকে? 14, 15, 15, 16, 17 মোটামুটি সেন্টারের দিকে আছে না? জি স্যার। ওকে, এই জন্য মিনকে আমরা বলছি সেন্ট্রাল মেজার অথবা সেন্ট্রাল টেন্ডেন্সির একটা মেজার। এই যে 14 থাক আর 17 থাক, সবার একটা টেন্ডেন্সি রয়ে গেছে 15 বা মাঝখানের দিকে আসার। এই টেন্ডেন্সিটাই সেন্ট্রাল টেন্ডেন্সি। আর আমরা ডেটা সেটকে যখন অ্যাভারেজ করি তখন এরকম টেন্ডেন্সি দেখতে পাই না? এই জন্য অ্যাভারেজ কিংবা মিন এরা হচ্ছে আমার সেন্ট্রাল টেন্ডেন্সি মেজার। এখন দেখেন আমার এই যে পয়েন্টগুলো আছে 14, 15, 17, 16, 15, যদি এখানে একটা ভ্যালু আসতো 100, এই 5টা মিলে কি 77 না? জি স্যার। যদি 5টা মিলে 77 হয় তাহলে এই 5 নতুন একটা ভ্যালু আমি ডেটা সেটে আনছি 100। এই 6টার যোগফল কত?
177 স্যার। 177 ডিভাইড বাই 6 না? অ্যাভারেজ কত হয় বলেন তো? 29.5। 29.5। তা 29.5 যদি হয়, একটু দেখেন তো ভাই, এটা কি সেক্টর ভ্যালু হয়েছে? ডেটা সেটে যত ভ্যালু ছিল একটা এক্সট্রা ভ্যালু আনলাম 100, এই যে ধরলাম এখানে 100 একটা এক্সট্রা ভ্যালু, তো 100 আনার ফলে অ্যাভারেজ কত হয়ে গেছে? 29 না? জি স্যার। কিন্তু ডেটা সেটের অ্যাকচুয়াল অ্যাভারেজটা কত? 15 ছিল না? জি বা স্যার। তার আশেপাশে? তাহলে এই যে একটা ভ্যালু 100 আমি আনতেছি, ধরলাম এখানে একটা ভ্যালু যোগ করেছে 100, এই ভ্যালুটার জন্য আমার পুরো ডেটা সেটের অ্যাভারেজে কি একটু প্রভাব পড়ছে না? জি স্যার। এই জন্য এই ভ্যালুকে আমরা বলি এক্সট্রিম ভ্যালু অথবা আউটলায়ার। কি বলি? এক্সট্রিম ভ্যালু অথবা আউটলায়ার। কোনো ডেটা সেটের উপর সাথে যদি আমি একটা আউটলায়ার অ্যাড করি, সেক্ষেত্রে ডেটা সেটের অ্যাভারেজ ভ্যালুর উপর একটা প্রভাব চলে আসে। মনে থাকবে? আচ্ছা, এবার পড়বো জিওমেট্রিক মিন। সবগুলোর গুণফল দেখছেন? সবগুলোর গুণফলকে আমি nth রুট করেছি না? দেখতে পেয়েছেন? জি স্যার। ওকে, তো সবগুলো গুণ করে আমি পাচ্ছি কত? যত তাকে পাওয়ার নিচ্ছি 1/n। এইটা করে যে একটা যে মিন পাচ্ছি সেটার নাম জিওমেট্রিক মিন। এখন খেয়াল করি, যদি একটা ভ্যালু আমার 0 চলে আসতো, মিন বের করা যেত? না স্যার। আবার আমরা রুটের মধ্যে কি নেগেটিভ ভ্যালু হিসাব করতে পারি? ইমাজিনারি চলে আসে না? জি স্যার। সো নেগেটিভ ভ্যালু কিংবা 0 যদি আমাদের ডেটা সেটের মধ্যে থাকে, তখন আর জিওমেট্রিক মিন ক্যালকুলেট করা যাবে না। ফর এক্সাম্পল, পপুলেশন গ্রোথ রেট ফ্রম 2010 থেকে 13, এটা দেওয়া আছে 1.24, 1.26, 1.29 and 1.31। এই যে এই অ্যাভারেজ, এই রেট গুলো যদি আমি অ্যাভারেজ করতে চাই, তখন আমাকে জিওমেট্রিক মিন করতে হবে। তো কত আসছে? 1.27। বোঝা গিয়েছে? জি স্যার। আপনাদের কোশ্চেন হতে পারে কোন মিন আমি কখন ইউজ করব, এটা আমি আপনাদেরকে বলে দিব। তো অ্যারিথমেটিক মিন গেল, জিওমেট্রিক মিন গেল, আর কি বাকি আছে? হারমোনিক। হারমোনিক মিন বাকি আছে না? জি স্যার। আমি হারমোনিক মিনকে কি বলেছিলাম বলেন তো? হাউ টু ক্যালকুলেট হারমোনিক মিন অফ এ ডেটা সেট, বলতে পারবেন? দেখতে পেয়েছেন? দেখা যায় হারমোনিক মিনের ফর্মুলা? জি স্যার। এটা হচ্ছে হারমোনিক মিন। আপনারা আমাকে বলেন 1/xi তার সামেশন আর নিচে থাকবে সামেশন অফ xi, উপরে 1, এটা কি সেম হবে নাকি আলাদা হবে? এইটার অর্থ হলো এই সবগুলাকে আমি আগে ব্যস্ত অনুপাতে ভাগ করেছি, পরে যোগ করেছি, তাই না? আর এইটার অর্থ হলো সবগুলোকে আগে যোগ করব, তারপরে যোগফলকে ব্যস্ত অনুপাত করব। মনে থাকবে? আচ্ছা,
যেমন একটা গাড়ি 50 মাইল যাচ্ছে 40 স্পিডে, 60 মাইল যাচ্ছে 50 স্পিডে, 40 মাইল যাচ্ছে 60 স্পিডে। হোয়াট ইজ দ্য অ্যাভারেজ স্পিড? কি বলেছে? অ্যাভারেজ স্পিড। সো আমাকে স্পিড গুলোকে অ্যাভারেজ যদি করতে হয় সেক্ষেত্রে আমরা হারমোনিক মিন ইউজ করব। দেখেন 1/40, 1/50, 1/60 তিনটা যোগ করেছি, উপরে দিয়েছি n, মনে থাকবে? একটা জিনিস মাথায় রাখবেন, আপনাদেরকে এই যেগুলো আমি করাচ্ছি সব আনগ্রুপ ডেটার জন্য। কিসের জন্য? আনগ্রুপ ডেটার জন্য। এই যে সিম্পলি দেখেন তো, আপনাকে কি আমি গ্রুপ ডেটার জন্য কিছু করাচ্ছি? স্যার আমরা সব করছি আনগ্রুপ বা র ডেটার জন্য। আপনারা দেখেন তো একটু কষ্ট করে, এই ফর্মুলার কথা মনে আছে? এফ ছিল ক্লাসের ফ্রিকোয়েন্সি, এক্স ছিল কি মিড ভ্যালু, এফ আই এক্স আই বের করে যোগ করতেছি, এই সাম অফ এফ আই এক্স আই কে এন দিয়ে ভাগ করলে মিন পাচ্ছি। এটা কি আমাদের ক্লাসিফাইড ডেটা না? এইটা কি আমাদের ক্লাসিফাইড ডেটা না? ক্লাস ইন্টারভ্যালে আছে, ফ্রিকোয়েন্সি আছে, এটা ক্লাসিফাইড বা গ্রুপ ডেটা। এর জন্য এই ফর্মুলাতে করতে হয়। তো আমরা কি সেটা করছি না? তো আপনাদের সবকিছুই, যেমন মিডিয়ান, এটা হচ্ছে মিডিয়ান বা মধ্যকের ক্লাসিফাইড ডেটার সূত্র। আর সিমিলারলি এখানে মোড বের করছি আমরা ক্লাসিফাইড ডেটা থেকে। এই যে টু ফাইন্ড মোড ফর গ্রুপ ডেটা ইউজ দ্য ফর্মুলা ইন দ্য ফলোইং, মনে থাকবে? এইটা আমরা পরীক্ষায় দিব না, আমরা শুধু পড়বো এর জন্য। এর জন্য। কারো ডাউট আছে হারমোনিক মিনে? কথা বলে না। এই অঙ্কটা আপনি চাইলে নিচের ফর্মুলাতে করলেও হবে। স্যার ওই পয়েন্টটা আরেকবার একটু বললে ভালো হতো, ওই যে কোনটাকে আগে যোগ করার পরে তারপরে এভারেজ মানে ব্যস্তানুপাতে করবো, মানে এখানে একটা লাইন বলছিলেন হারমোনিকে, একটু আরেকবার রিপিট করলে ভালো হতো। যেহেতু আমাকে স্পিডের অ্যাভারেজ করতে বলেছে, তাই না? তো আমি স্পিড গুলাকে x1 ধরছি, x2 ধরছি, x3 ধরছি। তো এই স্পিডকে যখন আমরা অ্যাভারেজ করি তখন আমাদের হারমোনিক মিন ইউজ করতে হয়। আমি বলে দিব কখন কোনটা ইউজ করতে হয়। তো ইন দ্যাট কেস আমি দেখেন এই স্পিড 40, স্পিড 50, স্পিড 60 প্রত্যেকটাকে 1/40, 1/50, 1/60 করে পরে এটা যোগ করে 3 কে এই যোগফল দিয়ে ভাগ করেছি। এটা হারমোনিক মিন। এনি কোশ্চেন এই পর্যন্ত? স্যার এবার আমি বলি আপনাদেরকে, কোন ডেটা সেটের জিওমেট্রিক মিন কখন ইউজ করা হয় অ্যাভারেজ করার জন্য, কিংবা হারমোনিক মিন কখন ইউজ করা হয়, কিংবা অ্যারিথমেটিক মিন কখন ইউজ করা হয়। একটু মনে রাখবেন, লিখে রাখেন সবাই। অ্যারিথমেটিক মিন আমরা ইউজ করি সিম্পল অ্যাভারেজ করার জন্য, যেই ডেটা সেটের মধ্যে কোনো পার্সেন্টেজ নাই, কোনো রেট নাই, রেশিও নাই, এটা সিম্পল ডেটা। যেমন আপনাদের ফ্যামিলি যিনি আর্ন করেন ফ্যামিলিতে, তার এরকম সবার ফ্যামিলি ইনকামের অ্যাভারেজ। আপনারা স্টুডেন্ট যেহেতু সবাই একই টাইপের, তো মোটামুটি আপনাদের সবার খরচ কাছাকাছি না? মান্থলি এক্সপেন্ডিচার তো সেম বা অলমোস্ট কাছাকাছি। স্যার এইগুলাকে আমরা অ্যারিথমেটিক মিন দিয়ে অ্যাভারেজ করতে পারি। ঠিক আছে? এখন আপনাদের মধ্যে কোনো ফ্রেন্ড যদি থাকে মাসে সে 1 লক্ষ টাকা খরচ করে, সে কি আউটলায়ার হয়ে যাবে না এক্সট্রিম ভ্যালু? জি স্যার। না হলে তো আপনাদের সবার মান্থলি অ্যাভারেজ কস্ট হয়ে যাবে 40,000 টাকার উপরে, যেটা জি তো স্যার। আদৌ ট্রু না। ঠিক আছে? ওকে। যে ডেটা সেটের মধ্যে কোনো আউটলায়ার নাই কিংবা সিমেট্রিক ডেটা বা রিয়েল লাইফের ডেটা,
সেগুলোর জন্য আমরা অ্যারিথমেটিক মিন ইউজ করে থাকি। যে সমস্ত ডেটা আমাদের রেট বোঝায়, পার্সেন্টেজ বোঝায়, স্পিড বোঝায়, তার জন্য কোনটা অ্যাপ্রোপ্রিয়েট? হারমোনিক। এক্স্যাক্টলি, হারমোনিক মিন। আর যেই ডেটাতে পপুলেশন গ্রোথ, বিজনেসের প্রফিট, এই সমস্ত অবজারভেশন থাকে, তখন আমরা জিওমেট্রিক মিন ইউজ করি। সো অ্যারিথমেটিক মিনের ব্যবহার কি আর লিমিটেশন কি? জিওমেট্রিক মিনের ব্যবহার কি, লিমিটেশন কি বলে দিয়েছেন একটু আগে, সবগুলো পজিটিভ এবং নন জিরো হইতে হবে। আর হারমোনিক মিনে কি কোনোটাই জিরো হইতে পারবে না, কেন বলেন তো? যদি নিচে একটা ভ্যালু জিরো হয়ে যায়, ইনফাইনাইট চলে আসে না এখানে। সো আমরা বলতে পারি হারমোনিক মিন রেট কিংবা রেশিওর জন্য অ্যাপ্লিকেবল। এখানে চার্টে দেখে নেন। It is appropriate for the situation when the average of fractions such as rate, average of fraction কি বলেছি? Average of fraction যখন যেমন rate, multiples are desired. একটা ভ্যালু জিরো হয়ে গেলে অ্যাটলিস্ট কিংবা আরো বেশি জিরো হয়ে গেলে হারমোনিক মিন আর ক্যালকুলেট করা যায় না। এখন আমরা আসতেছি ওয়েটেড মিন। কি মিন? ওয়েটেড মিন। আমরা ওয়েটেড মিনকে এক্স বা ডাব্লিউ দিয়ে ডিনোট করি। কি করি? ওয়েটেড মিন মানে কি বললাম এই জন্য? এক্স বা ডাব্লিউ। বুঝতে পেরেছেন? এখন এই ওয়েট কারা বা ওয়েটেড মিন কখন ইউজ করি? যে সমস্ত ডেটার অবজারভেশন গুলার আলাদা আলাদা ওয়েট আছে, আলাদা আলাদা মিনিং আছে, বা আলাদা আলাদা প্রভাব আছে, গুরুত্ব আছে, কোনোটাই কম গুরুত্বপূর্ণ না, তখন আমরা ওয়েটেড মিন বের করি। যেমন আপনাদের রেজাল্ট সিজিপিএ বা এসজিপিএ যে ক্যালকুলেট করেন, কোন মেথডে করেন বলতে পারেন? ওয়েটেড মিনের মাধ্যমে বের করেন। সেক্ষেত্রে এই x1 x2 এগুলো হচ্ছে আমার ডেটার অবজারভেশন, আর ওয়েট গুলো হচ্ছে প্রত্যেকটা ওই অবজারভেশনের প্রভাব কিংবা ওয়েট। রিয়েল লাইফ এক্সাম্পল দিতে পারবেন কোথায় আমরা ইউজ করি? আপনাদের যদি সিজিপিএ ক্যালকুলেট করা হয়, এটা করি আমরা ওয়েটেড অ্যাভারেজ দিয়ে বা ওয়েটেড মিন ফর্মুলা দিয়ে। এর আরেক নাম হচ্ছে কিউমুলেটিভ গ্রেড পয়েন্ট অ্যাভারেজ। ইয়ে পড়ছেন না, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি? কিভাবে কিউমুলেটিভ গ্রেড পয়েন্ট অ্যাভারেজ, এখানে এই W1 W2 W3 এভাবে করে এগুলোর নামে আপনাদের টোটাল প্রত্যেকটা কোর্সের কত ক্রেডিট সেটা। আর এক্সআই হলো, এক্সআই যেহেতু অবজারভেশন ভ্যারিয়েবল থেকে পাচ্ছি, এটা তো চেঞ্জেবল নাকি? জি স্যার। এইগুলো হচ্ছে আপনাদের ওই কোর্সে কত পাচ্ছেন, 3 পাচ্ছেন না 3.5 পাচ্ছেন না 4 পাচ্ছেন, এক্স গুলো হচ্ছে তাই, আর ডাব্লিউ গুলো হচ্ছে প্রত্যেক কোর্সের ক্রেডিট। এই W1 X1 যেভাবে কিনা আমরা ওই যে এফআই এক্সআই করছেন একটু আগে, করছেন তো ওটারই মতো ফর্মুলা, সামেশন অফ WI XI আর নিচে সবগুলো ওয়েটের যোগফল, সবগুলো ক্রেডিটের যোগফল। এইটা হচ্ছে আপনাদের ওয়েটেড মিনের ফর্মুলা, মনে থাকবে। যেমন এই অঙ্ক যদি পড়েন, একটা ছেলে ড্রিঙ্কস বিক্রি করছে, 5টা বিক্রি করছে $0.5 করে, 15টা বিক্রি করছে $0.75 করে, 15টা $0.9 করে, আর 15টা $1.15 করে। আচ্ছা, এই আলাদা আলাদা সংখ্যক আলাদা আলাদা ভ্যালু না বিক্রি করছে না? জি স্যার। হ্যালো, আলাদা আলাদা সংখ্যক ড্রিঙ্কসের আলাদা আলাদা বিক্রয় মূল্য না? হ্যাঁ স্যার। আরো মজার ব্যাপার শিখাই দেই, আমরা কিন্তু ডিভাইড করে টোটাল নাম্বার অফ অবজারভেশন দিই, তাই না? জি। এইখানে এই যে 5টা 10টা 15টা এই চারটাই আমাদের কি ওয়েট বলা যায় না? এদেরকে ওয়েট ধরবো। আর
অবজারভেশন ধরবো 0.5, মানে 5টা বিক্রি করেছিল $0.5 করে, 15টা সেল করেছিল $0.75 করে, এবং এভাবে চলতে থাকবে। তো এইগুলো হচ্ছে আমাদের ওয়েট, কয় পিস। আপনি যদি এমনি থিঙ্কিং করেন যে 5টায় হয়তো তাহলে 250 ml করে 1.25 লিটার হবে, তাও তো ওয়েটই বোঝায়। এভাবে মনে রাখবেন। তো আলটিমেটলি তিনি অন অ্যান এভারেজ সেল করেছেন $0.89 করে। কারো বুঝতে অসুবিধা আছে? আমার মনে হয় আপনাদের প্রবলেম নাই। এরপরে কি বাকি আছে? মিডিয়ান বাকি আছে না? আর মোড বাকি আছে, মধ্যক এবং প্রচুরক। মধ্যক স্যার। হচ্ছে ডেটা এমন ভ্যালু যে কিনা পুরো ডেটা সেটকে মাঝখান থেকে 2 ভাগে ভাগ করে। আর মোড হচ্ছে এমন ভ্যালু যে কিনা ডেটা সেটে সব থেকে বেশি বার উপস্থিত থাকে। এখন কোন ডেটা সেটে যদি সবগুলো ইউনিটই একবার করে থাকে তাহলে মোড কি আছে? মোড কত? তখন ডেটা সেটের কোনো মোড নাই। যদি কেউ ভুল করে লিখে ফেলেন মোড ইজ 0, ইট মিনস নাম্বার অফ 0 হচ্ছে সব থেকে বেশি। তা আসলে তো ডেটা সেটের মধ্যে 0ও নাই, আবার কোনোটাও রিপিট নাই। সেক্ষেত্রে মোডের অ্যান্সার কত হবে? 0 নাকি নো মোড? নো মোড। আমরা এখান থেকে মিডিয়ান এবং মোড শিখবো, কখন কোনটা ইউজ করি এটা দেখবো, আর কিছু কোশ্চেনের আনসার করবো। এই যে পুরো ডেটা সেটকে 2 ভাগে ভাগ করেছে যে ভ্যালু, তার নাম কি? মিডিয়ান। তবে অবশ্যই ডেটা সেটকে আগে সাজাইতে হবে। যখন আমরা মিন করেছিলাম, কোনো একটা অবজারভেশন যদি রেগুলার ভ্যালুর থেকে অনেক বড় কিংবা অনেক ছোট হয়ে যায়, তাহলে মিনটা কি নষ্ট হয়ে যায় না? এফেক্টেড হয়ে যায় না? জি স্যার। বুঝতে পেরেছেন? হ্যালো? জি স্যার, বুঝতে পারছি। কিন্তু মিডিয়ান কিন্তু ভ্যালুর উপর ডিপেন্ড করে না, মিডিয়ান ডিপেন্ড করে পজিশনের উপর। কারণ এই যে এদিকেও যতগুলো থাকবে এদিকেও অতগুলো থাকবে, একদম মিডল পজিশনটা হচ্ছে আমার মিডিয়ান, ওই ব্যক্তি মাঝখানে পজিশনে যে থাকবে। তো এখন আমার কোশ্চেন আছে, যদি আমার ডেটা থাকে 7টা, 1 2 3 4 5 6 7, কয়টা আছে? 7। মাঝখানে এটা না? কয় নাম্বার লোক? 4 নাম্বার লোক। হ্যাঁ 7 থেকে 4 আসার উপায় কি? স্যার, n এর সঙ্গে +1 করতে হবে, অ্যাড করতে হবে। জি, and then divide by 2, রাইট? হ্যাঁ স্যার। আমি একটা ক্লাসে জিজ্ঞাসা করেছিলাম 5টা অবজারভেশন দিয়ে, এটা আগেও করেছি অবশ্য গল্পটা। 5 থেকে যদি মাঝখানের ভ্যালু খুঁজতে যাই, থার্ড ভ্যালুটা আসে মিডিল ভ্যালু। তো 5 থেকে 3 তে আসার ওয়ে কি? কি হওয়ার কথা বলেন তো? 5 + 1/2 না? হ্যাঁ স্যার। একজন বলে স্যার আমি যদি 5 থেকে -2 করি তাহলে 3 আসবে। এটা হতেই পারে, এটা তো টেকনিক্যালি সে ঠিক বলেছে, কিন্তু এটা ইউনিভার্সাল বলে নাই। সো ডেটা সেটের 7 থেকে 4 এ আসার উপায় হলো 7 + 1/2, কত হলো? 4 হলো না? হ্যাঁ স্যার, 4। তা আমার মিডিয়ান কি 4 নাকি 4th অবজারভেশন? ডেটা সেটের 4 নাম্বার পজিশনে যে থাকবে সে আমাদের মিডিয়ান। ফোর্থ অবজারভেশন। আমরা এটা এইভাবে লিখতে পারি তাহলে, n + 1তম পদ সরি n + 1/2তম পদ, এটা হচ্ছে মিডিয়ান। বোঝা গিয়েছে? বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। জি স্যার। এর অর্থ হলো, আরেকভাবেও লেখা যায়, x1 মানে কি? ফার্স্ট পজিশন, x2 মানে সেকেন্ড পজিশন। সো x সাফিক্সে আছে n + 1/2, এটার অর্থ যা n + 1/2তম পদ, একই কথা না?
আর জি যখন স্যার। আপনার অবজারভেশন জোড় সংখ্যক থাকবে তখন মাঝখানে দুইটা ভ্যালু থাকবে। কয়টা? দুইটা। ধরে নিচ্ছি আপনার মোট ভ্যালু আছে 10টা, তো মাঝখানে কয়টা আছে? দুইটা আছে না? জি স্যার। এই দুইটা হচ্ছে কোন দুইটা বলেন তো? এমন দুইটা যাদের বাম পাশেও যে কয়টা ডান পাশেও ওই কয়টা। যদি আমার মোট 20টা থাকে তার একদম মাঝখানে কে কে আছে? 10 আর 11 নম্বর আছে না? জি স্যার। তো 10 মানে কি n/2 তম পদ, আর 11 মানে কি n/2 করলে যদি 10 হতো তার সাথে আরো 1 যোগ করবো না? এখন এই দুইটা ডেটা সেটকে আমি যোগ করে 2 দিয়ে ভাগ করবো। এটা কি জোড় সংখ্যক অবজারভেশনের ক্ষেত্রে মিডিয়ান বের করার ফর্মুলা। আর বিজোড়ের জন্য n+1/2 তম পদ। এনি ডাউট? এক্সাম্পল দেখেন, আমি x কে ধরতেছি হাইট। মোট এখানে আছে কয়জন? 9 জন। n হচ্ছে 9। মিডিয়ান কে জানেন? এই যে 9 আর 1 10, 10/2 করলে 5, এই পঞ্চম ব্যক্তিটা। আর যদি ইভেন হইতো মাঝখানে 2 জন, দেখেন 6 টোটাল আছে 8 জন। 8/2 করলে কত হয়? 4 হয় না? আর তার পরের জন কত? 8/2 + 1, দ্যাট মিন্স 5th টার্ম। বুঝতে পেরেছো? তখন এদেরকে যখন আমি অ্যাভারেজ করব, অ্যাভারেজটা হবে আমার মিডিয়ান। মিডিয়ানের একটা সুবিধা আছে, এই যে এই ভ্যালুটা আমার 18, তাই না? দেখছেন এই ভ্যালুটা কত বলেন? 18। যদি আমার, আচ্ছা এটা দিয়ে দেখাই, এটা 14 না? এই জন্য মিডল পয়েন্ট 10। এনি কোয়েশ্চেন? স্যার। হ্যাঁ স্যার। এখন এইটা যদি 14 না হয় 140 হতো, মিন বের করলে কি নষ্ট হইতো না মিনটা? এভারেজ যদি করতাম, বুঝছেন? জি স্যার। কিন্তু যদি 14 না হয় 140 হয়, এভারেজ কি অনেক বেশি নষ্ট হয়ে যাবে না? তখন কি আমরা 140 কে বাদ দিয়ে কাউন্ট করব? না, এই জন্যই বলছি যদি আমরা 140 থাকে মিনটা নষ্ট হয়ে যায়, কিন্তু মিডিয়ান কি চেঞ্জ হয় 10-এর জায়গায়? না। তো আমরা বলতে পারি যদি ডেটা সেটে আউটলায়ার বা এক্সট্রিম ভ্যালু থাকে তখন মিডিয়ান ভালো আচরণ করে, তখন আমরা মিডিয়ান ইউজ করতে পারি। ওকে, আচ্ছা, এক্ষেত্রেও তাই। আর মোড তো আগেই বলেছি যে সব থেকে বেশি বাড়াতো সে মোড। এই যে যদি সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে আমরা বলি কতজন লোক ইউজ করছে? ফেসবুক সবচেয়ে বেশি লোক ইউজ করছে না? এখানে মোড হচ্ছে ফেসবুক। একই ডেটা থেকে মিডিয়ান মোড বের করেছে। মিন আসছে 160, মিডিয়ান আসছে মাঝখানে 158, আর মোড আসছে সবচেয়ে বেশি বার 155। এনি কোয়েশ্চেন? সো আমরা বলতেই পারি মিন হচ্ছে এক্সট্রিম ভ্যালু দ্বারা প্রভাবিত হয়, দ্যাট মিন্স সেন্সিটিভ টু এক্সট্রিম ভ্যালু। মিডিয়ান ইজ নট সেন্সিটিভ টু এক্সট্রিম ভ্যালু। আর ডেটা সেটে একটাও মোড নাও থাকতে পারে, একটা থাকতে পারে, দুইটা কিংবা আরো বেশি। ওকে, এখন আমার একটা কোশ্চেন আছে, ভ্যারিয়েবল কয় প্রকার? 2 প্রকার না? কয় প্রকার? 2 প্রকার। আর লেভেল অফ মেজারমেন্ট কয় প্রকার? 4 প্রকার। সবাই কি জানেন এটা? নমিনাল মানে হচ্ছে শুধু নাম, শুধু নাম বা আইডেন্টিফিকেশন বোঝায়। তো এর কি কাউন্ট করা ছাড়া কোনো কিছু করা যায়? যোগ বিয়োগ গুণ ভাগ করা যায়? হতে পারে। আপনাদের ক্লাসের সব থেকে বেশি নাম কি বলেন তো?
আপনাদের সবার যদি আলাদা আলাদা নাম হয়, এই ডেটা সেটে কোনো মোড নাই। আর যদি আপনাদের কারোর অন্তত 2টা মানুষের একই নাম থাকে বা একই জায়গায় বাড়ি থাকে, মানে যে কোনো যদি ক্যারেক্টার নামে মিলে যায়, সেই ক্যারেক্টারের মোড কত, ওইটা না? জি স্যার। তো আমরা নমিনাল ডেটার জন্য শুধু মোড করতে পারি, মিডিয়ান এবং মিন করতে পারি না। আর আমি যদি নমিনাল ডেটাকে র্যাঙ্ক করে অর্ডিনাল করে ফেলি, তখন সেখানে মোডের পাশাপাশি মিডিয়ানও করা যাবে। বোঝা গিয়েছে? মিডিয়ান কেন করা যাবে? কারণ আমি তো র্যাঙ্ক করছি, র্যাঙ্ক করলে পরে একদম মাঝখানে পজিশনে ভ্যালু পাওয়া যাবে না? জি স্যার। আবার দেখেন, যেটা অর্ডিনাল ডেটা, আমি র্যাঙ্কিং করার পরেও হতে পারে না যে একই ভ্যালু রিপিট হয়ে গেছে? জি স্যার। তখন তো মোডও বের করা যাবে। সো অর্ডিনাল ডেটার জন্য অ্যাপ্রোপ্রিয়েট কি? মিডিয়ান এবং মোড দুইটাই। দেখছেন? আর ইন্টারভ্যাল এবং রেশিও ডেটার ক্ষেত্রে মিন, মিডিয়ান, মোড সব বের করা যায়। এই জন্যই এই চার্টটা দিয়েছি। আন্ডারস্টুড? ওকে। সো হুইচ ওয়ান ইজ দ্য বেস্ট মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি? কেউ বলতে পারবেন? কোন মেজারটা সব থেকে বেশি মানে বেশি ভালো বা বেস্ট? আসলে এরকম কোনো কিছু বলা নাই যে কোনটা বেস্ট। ডেটার প্যাটার্ন বা চেহারার উপর বেস করে বেস্ট মেজারটা ইয়ে করা হয়, সিলেক্ট করা হয়। যেমন যদি ডেটা সেটটা কোয়ালিটেটিভ হয় কিংবা নমিনাল হয়, সব থেকে বেস্ট মেজার কে? কোয়ালিটেটিভ ভ্যারিয়েবলের জন্য বা ডেটার জন্য সব থেকে ভালো হচ্ছে মোড। আর কোয়ান্টিটেটিভের জন্য মিডিয়ান। মিডিয়ান তো করা যাবেই। কোয়ান্টিটেটিভ যে ডেটা যেটা, তার জন্য আমরা মিডিয়ান, মোড সবই করতে পারি। এটা ডেটা দেখে বুঝতে হবে। এখন দেখেন, আপনার ডেটা সেটের ক্ষেত্রে আপনি বলছেন মিন হচ্ছে বেস্ট, কোনো সমস্যা নেই, কিন্তু আমার আছে একটা এক্সট্রিম ভ্যালু, মিন কি আর প্রযোজ্য হবে? তাহলে এই ক্ষেত্রে মিন বেস্ট হলো না, কে বেস্ট? আউটলায়ার থাকলে মিডিয়ান বেস্ট। যদি ডেটা সেটটা নমিনাল হয় তখন কে বেস্ট? মোড বেস্ট। এটা পড়ে নেবেন। আউটলায়ার থাকলে বেস্ট হচ্ছে মিডিয়ান। সব ডেটার কি মিন, মিডিয়ান, মোড সবই থাকে? না, থাকে না। নমিনালদের থাকে শুধু মোড, অর্ডিনাল থাকে মিডিয়ান এবং মোড, আর ইন্টারভাল রেশিও থাকে মোড, মিডিয়ান, মোড, মিন, মিডিয়ান, মোড সবগুলা। মিন কখন ভালো? যখন ডেটা সেটটা আমাদের কন্টিনিউয়াস হবে, কোয়ান্টিটেটিভ হবে এবং কি হবে, সিমেট্রিক্যাল, মানে কোনো আউটলায়ার নাই, তখন মিন বেস্ট। মোড কখন বেস্ট? যখন ডেটা কোয়ালিটেটিভ বা নমিনাল, তখন মোড বেস্ট। মিডিয়ান কখন বেস্ট? যখন ডেটার মধ্যে এক্সট্রিম ভ্যালু বা আউটলায়ার থাকবে। এখন কথা হলো, আউটলায়ার থাকার পরেও মিন কিভাবে ভালো হয়? যখন আউটলায়ার আছে, সবচেয়ে বেস্ট কে? আমরা বলেছি না অলরেডি মিডিয়ান বেস্ট। মিডিয়ান বেস্ট, কিন্তু যদি আউটলায়ারের মাত্রাটা কম হয়, তখনও মিন দিয়ে সেন্ট্রাল টেন্ডেন্সি বের করা যায়, বাট স্টিল মোড ইজ বেস্ট, সরি, মিডিয়ান ইজ বেস্ট ইফ উই হ্যাভ আউটলায়ার্স। এই ছিল আজকের টপিক মোটামুটি। কারো কোনো কোশ্চেন আছে? জি স্যার। স্যার আচ্ছা, কোশ্চেন নিচ্ছি, তার আগে বলে দিই, নেক্সট উইকে ফার্স্ট ক্লাসে রিটেক ব্যাচের ক্লাস টেস্ট হবে। ওকে, সিলেবাস কোনটা? 1 2 3। হ্যাঁ, এখন বলেন কার কি সমস্যা? এক চ্যাপ্টারে শুধু এটুকুই পড়লেই তো এনাফ, তাই না? মোটামুটি
ও, আপনাদেরকে কালকে দেখিয়েছি না যে কিভাবে মোড এবং মিডিয়ান বের করা যায় গ্রাফ থেকে? জি স্যার। ওইটাও ইম্পর্ট্যান্ট। স্যার থিওরি কত মার্ক দিবেন, ম্যাথ কত মার্ক দিবেন? কতগুলো কি অনলাইন ক্লাস নিয়েছিলেন? কোর্স আউটলাইন দেখে নিন। কারো আর কোনো কোশ্চেন আছে এমনি বুঝেন নাই টপিক রিলেটেড? সবাই অ্যাসাইনমেন্ট আকারে কি জমা দিবেন বলেন তো? এই স্লাইডের যত প্রবলেম আছে এবং থিওরি আছে, শর্ট নোট লিখে এক্সাম্পল লিখবেন, সলভ করবেন অফসেটের বোথ সাইডে, এবং এআই দিয়ে একটা প্রবলেম জেনারেট করবেন অথবা বই থেকে একটা প্রবলেম নেবেন, নিয়ে তার জন্য সবগুলো বের করবেন, মিন, মিডিয়ান, মোড, জিওমেট্রিক মিন, হারমোনিক মিন, সব। ক্লাসে অলরেডি আমার আছে মাত্র 28 জন। 1211, প্রেজেন্ট স্যার। 1297, 1318, প্রেজেন্ট স্যার। 320, 751, Yes, sir. 754, 1754, 1895, 4687, Yes, sir. 4731, Yes, sir. 32, 4746, 54, 4776, Yes, sir. 4681, 4908, Yes, sir. 5076, Yes, sir. 5188, 5497, 5585, Present, sir. 5599, Yes, sir. 5618, Yes, sir. 5720, Yes, sir. স্যার আমার নেট চলে গেছিল। 5742, 5815, 5878, Yes, sir. আর 5742 স্যার আমার হচ্ছে স্পিকার ওপেন হচ্ছে না। 5880, Yes, sir. 5948। Yes, sir. আচ্ছা দাঁড়ান, রেকর্ডিংটা একটু অফ করে দিই। 5956, Present, sir. 58, Present, sir. 5962, Yes, sir. 6040, Yes, sir. 6054, 6074, Yes, sir. 6074. 6129। কত কত? So 6074 sir আছে। হ্যাঁ, 6129, 6173, 6230, 6239, Yes, sir. 324, 631, 6363, Yes, sir. 6371, 6372, 6398, 6425, 6470, Present, sir. 6498। Yes, sir. Sir, 5742 হ্যাঁ, তারপর স্যার 4732। কই থাকেন আপনারা? স্যার নেটের প্রবলেম হয়েছিল স্যার, শুরুতে ছিলাম। আর কেউ? আর কেউ? মনে হয় আর কেউ নাই। স্যার একটু কথা ছিল স্যার। বলো। স্যার আমাদের এই স্টাডি ম্যাট কি? বুঝি নাই।
গ্রুপে দিতে পারবো না, পেজ থেকে নামাই নেবেন, যার যেটা শেষেই। বুঝতে পেরেছেন? কারো কোনো কোশ্চেন আছে আর? স্যার একটা কোশ্চেন স্যার, স্যার আপনি বলো। কি স্যার গ্রাফ দিবেন? গ্রাফ দিলে কি আমরা গ্রাফ নিয়ে যাব না আপনি গ্রাফ প্রোভাইড করবেন? গ্রাফ দিব না, আনাও লাগবে না, খাতার উপর লিখবেন, সাদা কাগজের উপর। স্যার অ্যাসাইনমেন্টটা কি ছিল? এই চ্যাপ্টার যা যা পড়াইলাম আজকে সবকিছু অফসাইডের বোথ সাইডে লিখে জমা করবেন বিএলসিতে, এবং হার্ড কপি রেখে দিবেন। ওকে স্যার। সো টেক কেয়ার, সি ইউ নেক্সট উইক। ঠিক আছে, স্যার ওকে, আল্লাহ হাফেজ।